ভাইয়া আজকে কি নিউ চ্যাপ্টার শুরু করবা? আজকে কি বুঝি নাই? নিউ চ্যাপ্টার শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, আজকে চ্যাপ্টার 4 স্টার্ট করব। যে আমরা লাস্ট দিন চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ কোশ্চেনের অ্যানসার গুলো দিয়ে দিছিলাম না, ওইটাতে কারো যদি প্রবলেম হ্যাঁ থাকে তো তাহলে ওগুলা ডিসকাস করব, যদি না থাকে তো তাহলে এরপরে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করে দেব, যে মোমেন্টাম। ঠিক আছে? সো তোমাদেরকে লাস্ট ক্লাসে একটা ক্লাসটা তো নিতে পারি না, তো এটার জন্য একটা ভিডিও দিয়ে দিছিলাম। তো এখন হ্যাঁ ভাইয়া। তোমাদের ওই ভিডিও দেখার পর, যে চ্যাপ্টার 3 এর ওই এক্সারসাইজ কোশ্চেন গুলোর অ্যানসার দেখার পর কারো কি কোনো কনফিউশন আছে? ভাইয়া নাম্বারটা একটু না করাই ভাইয়া। দিব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6। জি ভাইয়া একটু করাই দিবা। ওকে, ওকে। সো কোশ্চেন নাম্বার 6 এ প্রবলেম। তো তাহলে কোশ্চেন নাম্বার 6 টা আমরা দেখি কি বলতেছে। দেখো, ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 কি বলে, এ নাম্বার কি বলতেছে আমরা দেখি। The diagram below shows the velocity time graph for a car traveling from the moment the driver sees a blocking the road ahead. তো তার মানে ড্রাইভার কি দেখছে, সামনে একটা সাইন দেখছে যে রাস্তা ওখান থেকে বন্ধ। তো তাহলে সে কি করলো, সে একটা অবস্টাকেল ফেস করতেছে। The diagram below shows the velocity time graph for a car traveling from the moment the driver sees an object blocking the road ahead. আচ্ছা, তো এখন ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া। এখন এখানের মধ্যে বলো ফার্স্টে যে আমরা কয়েকটা জিনিস তো পড়ছিলাম, মনে আছে? যে থিংকিং টাইম, ব্রেকিং টাইম, স্টপিং টাইম, দেন থিংকিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স, স্টপিং ডিস্টেন্স। তো এখন থিংকিং টাইমটা কি ছিল বলতে পারবা কেউ? অবস্টাকেল দেখার একটা অবজেক্ট দেখার দেখার থেকে ব্রেক করা পর্যন্ত। ভেরি গুড। একটা অবস্টাকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম পাস হয় এটাকে আমরা কি বলি, থিংকিং টাইম। তো এখন এখানের মধ্যে দেখো এ নাম্বারে কি বলতেছে। এ নাম্বারে বলতেছে হাউ লং দ্য ড্রাইভার টেকস টু রিঅ্যাক্ট টু সিইং দ্য অবস্টাকেল, যে ড্রাইভারের রিঅ্যাকশন টাইম কত। তো এখন এখানের মধ্যে দেখো ফারজানা, যে তোমার ইনিশিয়ালি সে কত ভেলোসিটিতে মুভ করতেছিল, শুরুতে সে 24 মিটার পার সেকেন্ড মুভ করতেছে। তো যতক্ষণ না সে ব্রেক অ্যাপ্লাই করবে ততক্ষণ পর্যন্ত সে কি করতে থাকবে, 24 মিটার পার সেকেন্ডে মুভ করতে থাকবে না, বলতো? হ্যাঁ ভাইয়া। তাহলে যতক্ষণ না পর্যন্ত ব্রেক অ্যাপ্লাই করতেছে ততক্ষণ পর্যন্ত সে 24 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যতক্ষণ ভেলোসিটি 24 মিটার পার সেকেন্ড আছে ততক্ষণ পর্যন্ত সে কি করে নাই, ততক্ষণ পর্যন্ত সে ব্রেক অ্যাপ্লাই করে নাই। ততক্ষণ পর্যন্ত সে ব্রেক অ্যাপ্লাই করে নাই। তো তাহলে এখানে এই টাইম, এই যে এইখান থেকে ফারজানা দেখো, এই যে যেখানে রেড মার্ক করলাম এই জায়গা পর্যন্ত কি, এই জায়গা পর্যন্ত তার ভেলোসিটিটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, যে তার ভেলোসিটি কি করে নাই, কমে নাই। তো হোয়াট ডাজ দ্যাট মিন, ওই টাইমের আগ পর্যন্ত যে এই টাইম এটা কত, 0.5 আর 1.0 এর মাঝখানে। তো তাহলে এই ভ্যালুটা কত হবে বলতো, 0.75 নাকি? তো তাহলে এই 0.75 সেকেন্ডের আগ পর্যন্ত সে ব্রেক অ্যাপ্লাই করে নাই। তো তাহলে এইটা হবে তার কি, থিংকিং টাইম। বুঝতে পারছো, যে অবস্টাকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত কতটুকু টাইম পাস হইলো ফারজানা, 0.75 সেকেন্ড। বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে। তো তাহলে এখানের মধ্যে রিঅ্যাকশন টাইম অর থিংকিং টাইমটা কত, 0.75 সেকেন্ড। এখন বলতেছে বি নাম্বারে, হাউ ফার ডাজ দ্য কার ট্রাভেল ইন দিস রিঅ্যাকশন টাইম। এই যে সে চিন্তা করতেছে, তো এই চিন্তা করতে করতে কতটুকু ডিসটেন্স সে কভার করলো, এই ডিসটেন্সটা আমাদের কাছে চাইছে। তো তাহলে চিন্তা করতে সময় যতটুকু সময় নিছে এই টাইমের জন্য, এই যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এই যে এখন গ্রিন কালার দিয়ে, এই যে গ্রিন কালার দিয়ে যেটা এখন আমি শেড করলাম, এই জায়গাটা কি,
দাঁড়াও একটু 1 মিনিট, অনেক বেশি বাইরের আওয়াজ আসতেছে। ওকে, সো তাহলে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম যে কোশ্চেন নাম্বার 6B, যে এই যে তার রিঅ্যাকশন টাইমটা যে 0.75 সেকেন্ড, তো এই টাইমের মধ্যে সে কতটুকু ডিসটেন্স কভার করছে। তা আমরা একটা জিনিস তো জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে কি দেয়? ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ আমাদেরকে ডিসটেন্স দেয়। তো তার মানে কি করা লাগবে বলো তো ফারজানা? এই যে আমি যে গ্রিন কালার দিয়ে যে শেড করলাম, এটা কি শেপ? একটা ট্রায়াঙ্গেল, কি বলে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হলো না? জি তো তাহলে এই রেক্ট্যাঙ্গেলের কি করা লাগবে? এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া আন্ডার দা গ্রাফ বের করতে হবে। তো এখন এই রেক্ট্যাঙ্গেলের দেখো, এই রেক্ট্যাঙ্গেলের এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা কত? এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা আসতেছে 24, আর রেক্ট্যাঙ্গেলের উইডথটা আসতেছে কত? রেক্ট্যাঙ্গেলের উইডথটা আসতেছে 0.75। তো তাহলে 24 হলো লেন্থ আর উইডথ হলো 0.75, ঠিক আছে? তো তাহলে এটার জন্য আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি ফারজানা? L into breadth লেন্থ ইনটু ব্রেডথ অর লেন্থ ইনটু উইডথ, যেটাই বলো। তো তাহলে এখানের জন্য 24 ইনটু 0.75, এটা করলে পরে কত আসে? প্রায় 18 মিটার আসে। 18 মিটার। তো তাহলে পরে হাউ ফার ডাজ দ্য কার ট্রাভেল ইন দিস রিঅ্যাকশন টাইম? 18 মিটার। তো এটাকে কি বলবো আমরা আসলে? এটা হলো আমাদের থিংকিং ডিসটেন্স, যে চিন্তা করতে করতে ওই টাইমে যতটুকু ডিসটেন্স কভার করে এটাকে আমরা কি বলবো? থিংকিং ডিসটেন্স। তো এখন সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখো, হাউ লং ইট টেকস টু ব্রিং দ্য কার টু আ হল্ট আফটার দ্য ড্রাইভার স্টার্টস ব্রেকিং। তো তাহলে ড্রাইভার তো ব্রেক করা স্টার্ট করছে 0.75 সেকেন্ডে, আর গাড়িটা স্টপে আসছে কোন টাইমে? দেখো 3 আর 3.5 এর মাঝখানে এটা কত হবে ফারজানা? 3.25। 3.25। তো তাহলে ভেলোসিটি 0 হইছে 3.25 সেকেন্ডের সময়, আর ব্রেক অ্যাপ্লাই করা শুরু করছে 0.75 সেকেন্ডের সময়। তো তাহলে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে রেস্টে আসার আগ পর্যন্ত কতটুকু টাইম পাস হইলো? 3.25 মাইনাস 0.75, এটা করলে পরে কত আসে? 2.5 সেকেন্ড আসে না? So তাহলে how long does it take to bring the car to a halt after the driver starts braking? তো তার মানে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে ফাইনালি রেস্টে আসার আগ পর্যন্ত কতটুকু টাইম পাস হবে? 2.5 সেকেন্ড। তো এখন বলতেছে ডি নাম্বারে, the total distance the car travels before stopping। তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি দেখো, এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া ফর্ম করলো, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা কি? এটা কি ব্রেক করতে সময় যতটুকু ডিসটেন্স কভার করছে এটা পাবো না? এই জায়গাটার এরিয়া যদি আমরা বের করি, এই যে আমাদের যে ট্রায়াঙ্গেলটা আসছে ফারজানা, এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা আসলো, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করলে কি পাবো? এটা হলো আমাদের ব্রেকিং ডিসটেন্স দিবে, ঠিক আছে? এই যে ইয়েলো কালার দিয়ে যে মার্ক করলাম এই ট্রায়াঙ্গেলটা, তো এটা কি দিবে? এরিয়া আন্ডার দা গ্রাফটা বের করলে পরে এটা আমাদেরকে ব্রেকিং ডিসটেন্সের ভ্যালু দিবে। তো এটা কত? হাফ ইনটু বেস। বেস কত? 0.75 থেকে 3.25, যেটা 2.5 সেকেন্ড। আর হাইট কত এখানে? হাইট হলো তোমার 24, ঠিক আছে? তো এখন তাহলে 24 ইনটু 2.5 ইনটু হাফ, এটা করলে পরে কত আসে? 30 আসে 30 মিটার। তো তাহলে ব্রেকিং ডিসটেন্স হলো 30 মিটার আর থিংকিং ডিসটেন্স হলো 18 মিটার। তো তাহলে টোটাল স্টপিং ডিসটেন্স কি হবে? থিংকিং ডিসটেন্স প্লাস ব্রেকিং ডিসটেন্স না? তো তাহলে থিংকিং ডিসটেন্স হলো 18
আর ব্রেকিং ডিসটেন্স হলো 30, তো তাহলে টোটাল স্টপিং ডিসটেন্স কত হবে? 48 মিটার। তো তাহলে এটা হলো আমাদের কি স্টপিং ডিসটেন্সের ভ্যালুটা। ফারজানার কি এখন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, তো তাহলে আর কারো কি কোনো কনফিউশন আছে অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে? কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন তাহলে আমরা এখন চ্যাপ্টার 4 স্টার্ট করব, মোমেন্টাম। ঠিক আছে, ওকে। সো তাহলে এখন আমরা মোমেন্টাম স্টার্ট করি। Chapter 4. Momentum, lecture 1. Yes, sir. এখন এই মোমেন্টাম এই চ্যাপ্টার কিন্তু তোমরা স্ট্যান্ডার্ড 7 স্ট্যান্ডার্ড 8 দোনোটা ক্লাসে পড়ে আসছো। কেউ কি বলতে পারবা যে মোমেন্টামের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? ভুলে গেছি। শ্রাবণ? স্যার মনে নাই। ওকে, এখন নরমালি মানুষরা মোমেন্টামের ডেফিনেশন এরকম দেয় যে ইট ইজ আ প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। হ্যাঁ, এটা হলো আসলে ডেফিনেশন হিসেবে ইউজ করে তারা, বাট এটা অ্যাকচুয়ালি ফর্মুলাটা। ঠিক আছে, কিন্তু মোমেন্টাম আসলে আমাদেরকে কি দেয়? মোমেন্টাম অ্যাকচুয়ালি আমাদেরকে একটা মেজার দেয় যে কোন একটা অবজেক্ট মুভ করতেছে। হ্যাঁ, কোন একটা অবজেক্ট মুভ করতেছে, তো মুভিং অবজেক্টটাকে থামাইতে কত বেশি আর কত কম কষ্ট করা লাগে। হ্যাঁ, কোন একটা মুভিং অবজেক্টকে থামানোর জন্য কত বেশি আর কত কম কষ্ট করতে হচ্ছে, এমন একটা মেজারমেন্ট আমাদেরকে কি দেয়? মোমেন্টাম। যদি মোমেন্টামের ভ্যালু বেশি আসে তো তার মানে কি যে ওই মুভিং So, অবজেক্টটাকে like থামানো the বেশি amount কষ্ট। of work needed. এটা ওয়ার্ক ডানটা না, হ্যাঁ, তাহলে কি বলা যায় যে না 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 momentum is the measure of the amount of work. না, এটা ওয়ার্ক ডান না। এই জিনিসটাই বলছি যে এটা ডিরেক্টলি আমাদের এনার্জির ভ্যালু দিবে না, এটা আমাদেরকে ডিফিকাল্টির, ঠিক আছে, ডিফিকাল্টির একটা আইডিয়া দেয় যে মোমেন্টামের ভ্যালু যত বেশি হবে তো তার মানে ওই মুভিং অবজেক্টটাকে থামানো তত বেশি কষ্ট, আর মোমেন্টামের ভ্যালু যত কম হবে তো তার মানে ওই মুভিং অবজেক্টটাকে থামানো তত ইজি। ঠিক আছে, যে ব্যাপারটা দেখো এখানে মধ্যে ফার্স্টে আমরা ওই জিনিসটা লিখে নিব, কিন্তু একটু পরে। মনে করো যে আফনান ভাইয়া, ঠিক আছে, আফনান ভাইয়া তোমাদের থেকে ওরকম বডি স্ল্যাম মারার জন্য আসতেছে। ঠিক আছে, তো এখন আফনান ভাইয়া তো একটু সাইজে বড়, তো এখন সে এত বেশি স্পিডে দৌড়াইতে পারে না। তো এখন তার ভেলোসিটি হলো 2 মিটার পার সেকেন্ড, আর তার মাস হলো 110 কেজি। ঠিক আছে, এটা হলো আফনান ভাইয়ার। আর এখানে আরেকজন মনে করো যে আমি, ঠিক আছে, আরমান স্যার। ওরটা তো মনে করো যে ও ধাক্কা দিলেও নিজে উড়ে যাবে অপোজিট ডিরেকশনে, বুঝছো? তো এখন মনে করো যে আমি ইচ্ছা করেই আফনান ভাইয়ের সমান ভেলোসিটিতে মুভ করলাম। তো এখন আমার ম্যাস হলো 67 কেজি। ঠিক আছে, তো এখন আমি আর আফনান ভাইয়া দোনোজন এরকম কি করতেছি, কোন একটা অবজেক্টকে ওরকম ধাক্কা দেওয়ার ট্রাই করতেছি। তো এখন কাকে থামানো বেশি কষ্ট হবে? দোনোজনের ভেলোসিটি সেম, তো তাহলে কাকে থামানো বেশি কষ্ট আফনান হবে? ভাইয়া। আফনান ভাইয়াকে আফনান থামানো ভাইয়া। বেশি কষ্ট Mass হবে। higher. কেন? বিকজ আফনান ভাইয়ার ম্যাস বেশি। ঠিক আছে, তো ম্যাস বেশি হ্যাঁ। হলে কি হয়? মোমেন্টাম বেশি হয়। তো এইটা একটা ব্যাপার গেল যে ম্যাসের সাথে মোমেন্টাম রিলেটেড, যে ম্যাস যত বেশি ওই মুভিং অবজেক্টকে থামানো তত বেশি কষ্ট। তো তার মানে কি মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাস, যে ম্যাস যত বেশি হবে মোমেন্টাম তত বেশি হবে।
ম্যাস যত কম হবে মোমেন্টাম তত কম হবে, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। এখন আরেকটা জিনিস, যে মনে করো দাঁড়াও একটু 1 মিনিট। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা দেখো। এখন আবার আফরান ভাই দুইটা ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করবে, যে ম্যাস এখন কনস্ট্যান্ট, ওকে, যে সেম পারসন, তো ম্যাস হলো 110 কেজি 110 কেজি। তো এখন আফরান ভাই যদি কি করে 1 মিটার পার সেকেন্ডে মুভ করে একবার, আর আরেকবার 2 মিটার পার সেকেন্ডে মুভ করে, কোন সময় আফরান ভাইকে থামানো বেশি কষ্ট হবে শ্রাবণ? 2 মিটার। যখন 2 মিটার পার সেকেন্ড 2 স্পিডে মিটার মুভ করতেছে তখন থামানো বেশি কষ্ট হবে, যখন 1 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করতেছে তখন থামানো রিলেটিভলি ইজি। ইজি এত হবে। সোজা না, ঠিক আছে? এত সেটা একটু হাই easy। ম্যাস ওয়ালা অবজেক্ট যদি তোমাদের দিকে আসে তো তাহলে কি তাকে থামানো অনেক বেশি কষ্ট। সো এখন এখানের মধ্যে কাজটা দেখো, একটা কি ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে ম্যাস যত বেশি হবে মোমেন্টাম তত বেশি, ম্যাস যত কম হবে মোমেন্টাম তত কম। আর ম্যাস যদি কনস্ট্যান্ট থাকে তো তাহলে ভেলোসিটি যত বেশি হবে মোমেন্টাম বেশি, ভেলোসিটি যত কম হবে মোমেন্টাম কম, এমন টাইপের ব্যাপার। তো এখন ফার্স্টে আমরা ওই ডেফিনেশনটা লিখে রাখি, কি জিনিস যেটা বলতেছিলাম, যে মোমেন্টাম আসলে কিসের মেজার দেয়। এই ডেফিনেশন তোমাদের কখনো লিখতে হবে না, যে আলাদা করে পরীক্ষাতে এরকম ডেফিনেশন তারা চাবে না, কিন্তু তোমাদেরকে রিয়েল আইডিয়াটা দেওয়ার জন্য যে মোমেন্টাম আসলে আমাদের কিসের মেজারমেন্ট দেয়, ঠিক আছে? এটা আমাদের একটা সেন্স অফ জাজমেন্ট করতে দেয়, যে মোমেন্টামের ভ্যালু দেখে আমরা বুঝতে পারি যে কোন একটা মুভিং অবজেক্টকে থামানো কত বেশি বা কত কম কষ্ট। ওকে, সো তাহলে মোমেন্টামের ডেফিনেশনটা যদি আমরা লিখি, কি জিনিস, ইট ইজ মোমেন্টাম ইজ আ মেজার অফ, মারিয়া কি বলছো বুঝি নাই। মারিয়া একটু আরেকবার বলো কি বলছিলা। তো তাহলে আমরা যদি বেসিক্যালি মোমেন্টামের একটা ডেফিনেশন দিতে চাই, এই জিনিসটা আমাদের লেখা উচিত, যদিও এটা আমাদের কখনো এরকম লিখতে হবে না, বাট স্টিল বইয়ের মধ্যে এটা লেখা আছে, অনেকজনই তোমরা বই বললেও পড়ো না, তো এর জন্য আলাদা করে আমি লিখে দিলাম যে মোমেন্টাম কি। মোমেন্টাম হলো আমাদের একটা মেজার, যে হাউ ডিফিকাল্ট ইট ইজ টু স্টপ সামথিং দ্যাট ইজ মুভিং, ঠিক আছে? তো ফার্স্টে এই ব্যাপারটা গেল, এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, না ভাইয়া। সো এখন আমরা মোমেন্টামের যদি ফর্মুলাটা লিখে ফেলি, যে মোমেন্টাম কি, মোমেন্টাম ইজ আ প্রোডাক্ট অফ ম্যাস এন্ড ভেলোসিটি। প্রোডাক্ট মানে কি মাল্টিপ্লিকেশন আর কি। সো তাহলে মোমেন্টাম ইকুয়াল টু ম্যাস ইনটু ভেলোসিটি। মোমেন্টামের একটা সিম্বল আছে স্মল লেটার পি, ঠিক আছে? স্মল লেটার পি দিয়ে আমরা মোমেন্টাম রিপ্রেজেন্ট করি, মোমেন্টাম ইকুয়াল টু এমভি। এখন এখানের মধ্যে দেখো যে ম্যাসের ইউনিট কি বলতো? কিলোগ্রাম। কিলোগ্রাম। আর ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তো তাহলে মোমেন্টামের ইউনিট কি হবে? মোমেন্টামের ইউনিট হবে কিলোগ্রাম পার, কি বলে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, যে কেজি মিটার পার সেকেন্ড বেসিক্যালি। তো তাহলে ইউনিট অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা ভাইয়া, এখানে তো মানে এটা তো ফোর্সের মতোই তো অ্যাক্ট করে। এটা একটা ফোর্সের মতো অ্যাক্ট করে, এমন ফোর্সের সাথে তার রিলেশন আছে, বুঝছো? ওই ব্যাপারটা আমরা দেখবো, যে
আনব্যালেন্সড ফোর্স পড়ছিলাম না আমরা, যে আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাসেলারেশন। হ্যাঁ ভাইয়া। এখন এখানে মোমেন্টাম আর আনব্যালেন্সড ফোর্স এর মধ্যে আমাদের একটা রিলেশনশিপ আছে, যে আনব্যালেন্সড ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমরা আসবো একটু পরে, যে ফোর্সের ইউনিট কি। ভাইয়া এই ডেফিনিশনে হাউ ডিফিকাল্ট ইজ টু স্টপ, এই লাইনটা বুঝি নাই। তো মাত্র এতক্ষণ ধরে যে বললাম যে কোন অবজেক্টকে থামানো বেশি কষ্ট হবে আর কোন অবজেক্টকে থামানো কত ইজি হবে, ওই জিনিসটা কি ছিল? আ মেজার অফ কোন একটা মুভিং অবজেক্টকে থামাইতে কত বেশি বা কত কম কষ্ট করতে হয়, তাই না? হ্যাঁ ভাই। তো তাহলে মোমেন্টামের ভ্যালু বেশি আসা মানে ওই অবজেক্টকে থামানো বেশি কষ্ট, মোমেন্টামের ভ্যালু কম আসা মানে ওই অবজেক্টকে থামানো তত ইজি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, তো এখন সুভাকে যেটা বলতেছিলাম, দেখো যে ফোর্স আমাদের কি মাস ইনটু অ্যাসেলারেশন, আর মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে আমাদের কি ফোর্সের জন্য হলো পার সেকেন্ড স্কোয়ার আর মোমেন্টামের জন্য হলো পার সেকেন্ড। তো এই ব্যাপারটা আমাদের ওই যে আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন, ওরকম একটা ফর্মুলা আমরা পাবো পরে, তখন আমরা বুঝতে পারবো যে ফোর্স আর মোমেন্টাম ডিরেক্টলি সেম জিনিস না, তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে মোমেন্টামের এই ব্যাপারটা গেল। নাও যেহেতু এটা কি ভেলোসিটির সাথে এরকম রিলেটেড, তো তাহলে এখানের মধ্যে কি ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে মোমেন্টামও কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, যে ভেলোসিটি যেই ডিরেকশনে মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ওই ডিরেকশনে। ঠিক আছে, তো তাহলে এখানের জন্য কাজটা কি, মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, তার ম্যাগনিটিউড তো size ও থাকবেই, যে থাকবে, তার একটা সাইজ ম্যাগনিটিউড থাকবে, আর প্লাস সে ডিরেকশন কি আছে। করবে, ডিরেকশনের উপর Direction. ডিপেন্ড করবে, which means it depends on both size and direction. এখন এখানের জন্য কাজটাকে খেয়াল করো, যে মোমেন্টামের ডিরেকশনটা কি হবে, ওই অবজেক্টের ভেলোসিটি যেই ডিরেকশনে, মোমেন্টামটাও কি হবে ওই ডিরেকশনে হবে। তো তার মানে কি, the direction of the momentum is in the direction of the velocity of the object. The direction of the momentum is the direction of the velocity of the object. যে অবজেক্টটা যেদিকে মুভ করতেছে মোমেন্টামের ডিরেকশনটা ওই দিকেই। ঠিক আছে, ওকে, তো তাহলে মোমেন্টাম হলো ভেক্টর কোয়ান্টিটি, মানে সে সাইজ এন্ড ডিরেকশন দোনোটার উপরে আচ্ছা ডিপেন্ড ভাইয়া, করবে। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বুঝি নাই, বলো একটা কোশ্চেন আছে ভাইয়া। বলো। আমরা তো আমরা এটা তো বলা হয় যে একটা অবজেক্টের হরিজন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্ট পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। হ্যাঁ, সো যখন ফিজিসিস্টরা একটা কি জানি বলে, একটা ডায়াগোনালি মুভিং অবজেক্টের ভেলোসিটি হ্যাঁ, বের একটা করে, তখন অ্যাঙ্গেলে ওরা মুভিং, একটা হ্যাঁ, অ্যাঙ্গেলে মুভ তখন করা অবজেক্টের জন্য হুম, horizontal momentum and vertical momentum will be independent of each other. যে law of conservation of momentum জানি না আমরা, যে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার সেম থাকতে হবে, আশফিক। জি। সো So তাহলে তখন ফিজিসিস্টরা কিরকম total দুইটা ইকুয়েশন রান momentum করে। in the horizontal direction before and total momentum in the horizontal direction after. তো তাহলে হরাইজন্টালের জন্য আলাদা করে কনজারভেশন, ভার্টিক্যালের জন্য আলাদা করে কনজারভেশন, অমনে করে ধরে। সো দুইটা করে রাখে, ক্যালকুলেশন রাখে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে যে জিনিসটা আমরা দেখলাম যে মোমেন্টামের ডিরেকশন আর ভেলোসিটি অফ দ্য অবজেক্টের ডিরেকশন সেম দিকে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল। আচ্ছা, তো এখন আমরা যদি মোমেন্টাম রিলেটেড যে জিনিসটা মাত্র তাশফিককে বললাম যে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, যে আমাদের মোমেন্টাম, এই যে আমাদের কোন এক অবজেক্ট কি করে, ভেলোসিটি বাড়ে বা ভেলোসিটি কমে এমন টাইপের ব্যাপার হয়। তো তার মানে কি মোমেন্টামের একটা চেঞ্জ হইতে পারে। তো এই যে আমাদের চেঞ্জের ব্যাপারটা, ওই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্টে আমাদের একটা ল আছে, এই লটা হলো আমাদের আলটিমেট কনজারভেশন ল গুলার মধ্যে একটা। যখন নাকি তোমরা A2 তে উঠবা, তখন তোমরা কয়টা জিনিস দেখবা যে আলটিমেট কনজারভেশন ল বলতে কয়টা জিনিস আছে, যে তোমার ফিজিক্সের সব বেসিস গুলি এই কয়েকটা ল এর উপরে দাঁড়ায় আছে। একটা হলো ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, একটা হলো ল অফ কনজারভেশন অফ ম্যাস এনার্জি, আর একটা হলো ল অফ কনজারভেশন অফ চার্জ, আর একটা হলো ল অফ কনজারভেশন অফ স্পিন নাম্বার, ল অফ কনজারভেশন অফ ব্যারিয়ন নাম্বার। এইসব জিনিসগুলো তোমরা যত বড় হবা আস্তে আস্তে ফেস করবা, ঠিক আছে? তো এখন এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ব্যাপারটা কি বলে ওই জিনিসটা আমরা লিখে রাখি। জিনিসটা কি, সরি, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কোন একটা কিছু কনজার্ভ থাকা মানে কি? সেম থাকা। সেম থাকা। তো তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলে? It states that total momentum of a system before collision or explosion, যেরকম দুইটা অবজেক্ট কি করতে পারে, কোলাইড করতে পারে, আর একটা সিঙ্গেল একটা অবজেক্ট ছিল সে কি করতে পারে, এক্সপ্লোড করতে পারে, ঠিক আছে? তো ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের ব্যাপারটা কি বলে? ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের ব্যাপারটা বলে এরকম, যে ইট স্টেটস দ্যাট টোটাল মোমেন্টাম অফ আ সিস্টেম বিফোর আ কলিশন অর এক্সপ্লোশন ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম of the system after collision or explosion. তো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার, এই দুইটা কি থাকবে, সেম থাকবে, ঠিক আছে? তো তাহলে এই ব্যাপারটা নিয়ে যে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড টোটাল মোমেন্টাম আফটার, এই দুইটা যে সমান সমান থাকে, এই ব্যাপারটা নিয়ে অনেক অনেক ক্যালকুলেশন আসে মোমেন্টাম চ্যাপ্টার থেকে। তো তাহলে এই সব ক্যালকুলেশন আমরা অনেকগুলি করব। হ্যাঁ, তো এই সব ক্যালকুলেশন স্যার আমরা অনেকগুলি সলভ করব, যেগুলো আমাদের কোয়েশ্চেন পেপারে ফেস করতে হবে এমন টাইপের, বুঝতে পারছো? তো তাহলে এরকম ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের এই কনসেপ্টটা ইউজ করে যেসব ক্যালকুলেশন গুলি আসবে, ওই সবগুলা নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে ডিল করব। শ্রাবণ কি কিছু বলবা? স্যার আমরা কি ভেক্টরের ম্যাথস কইরা ওই ডায়াগোনাল মুভমেন্টটা বাইর করতাম এমনিতে? বুঝি না, একটু আরেকবার বলো। মানে ওই যে বলছে না হরাইজন্টাল ভেলোসিটি আবার ভার্টিক্যাল ভেলোসিটি, তো ডায়াগোনাল ভেলোসিটি এইটা নিয়ে এখন টেনশন করো না, এগুলা A2 তে পড়বে, এগুলো অনেক বড় হওয়ার পর, ঠিক আছে? তোমাদের জন্য হরাইজন্টাল আর ভার্টিক্যাল মোশন আলাদা করে কোনো কিছু দেখাই লাগবে না, তোমাদের জন্য একটা স্ট্রেট লাইন মোশন থাকবে অলওয়েজ, ঠিক আছে? কখনো অ্যাঙ্গেলের কোনো কিছু আসবে না, বুঝতে পারছো? ওইসব জিনিস আমরা পরে পাবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। তো এখন আমরা একটু স্টুডেন্ট বুকে দেখে নেই যে মোমেন্টাম চ্যাপ্টারের মধ্যে তারা কি কি বলছে। ফার্স্ট এর পার্টটুকু আমরা যতটুকু পড়লাম, ওই ব্যাপারটুকু আমরা একটু দেখে নেই।
ওকে, সো ফার্স্টে এই যে মোমেন্টাম চ্যাপ্টার থেকে আমাদেরকে কি কি জানতে বললো, যে এই চ্যাপ্টার পড়ার পর, ঠিক আছে, এই চ্যাপ্টার পড়ার শেষ করে আমাদের কোন কোন জিনিসগুলি আমাদের পুরাপুরি জানতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটাকে নো এন্ড ইউজ দ্য রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম, মাস এন্ড ভেলোসিটি, যে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, এই ফর্মুলা আমরা দেখলাম যে এই যে p is equal to mv। then use the idea of momentum to explain safety features, এই ব্যাপারে আমরা আসবো যে কার সেফটি ফিচারের ব্যাপারে এইসবে আমাদের যে কয়েকটা জিনিস, সিট বেল্টস, ক্রাম্পেল জোনস, দাঁড়া একটু এক মিনিট ওয়েট কর। ক্লাসের টাইম কি এক্সটেন্ড করবেন ভাইয়া নাকি? দাঁড়াও এখানে ভাইয়ার আইপ্যাড ইন্টারনেটে প্রবলেম হচ্ছে। এখন কানেক্ট হইছে কিন্তু স্ক্রিনটা শেয়ার করার পরে এখন এখানে আসতেছে না, এটা হলো প্রবলেম। তোমরা কি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, একটু নেক্সট মিটিং এ জয়েন করো, ওখানে দেখি এটা ঠিক হয় নাকি, ঠিক আছে? ওকে না, আইপ্যাড এর কানেকশনটা পাচ্ছে না, বুঝছো? স্টার্টেড শেয়ারিং দ্য স্ক্রিন, ওই স্ক্রিন এসে এরপর আর যাচ্ছে না সামনে। আমরা তাহলে ক্লাসটা এখন এখানে শেষ করে নেক্সট ক্লাসে এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।